এবং ক্রেতাদেরও ভূগোল বোঝানো যেত না, কারণ ক্রেতারা সবাই জেনে যেত যে সরকার নির্ধারণ করে দিচ্ছে এটার দাম এত। হ্যাঁ, এটাতে ক্ষতি হতো কাদের? এটাতে ক্ষতি হতো মুক্ত বাজার অর্থনীতি যে সিন্ডিকেট, রাঘব বোয়াল, যারা টোটাল বাজার নিয়ন্ত্রণ করে, তারা ধ্বংস হয়ে যেত, তারা ক্ষতিগ্রস্ত হইত। যেমন এখন বর্তমানে বসুন্ধরা, ওমেগা, এই যে এরা চাইলেই 2 দিন পরেই মনে করেন বাংলাদেশের গ্যাস একদম আগুন লাগাই দিতে পারে। বসুন্ধরা কাগজের ব্যবসায় ঢুকছে, কাগজের ব্যবসা, কাগজ কোথা থেকে কোথায় নিয়ে আসছে। 180 টাকা কেনা কাগজ সেটা 700 টাকা হয়েছে। এইরকম বড় বড় যে মুক্তবাজার সিন্ডিকেটের যে মূল হোতা রাঘব বোয়াল, এরা ক্ষতি হয়ে যেত। তো এরা ক্ষতি কি চাইছে কখনো? নিজের ক্ষতি কি নিজে চায়? তখন কি এরকম সিন্ডিকেট ছিল না? ছিল তো। তখন এরকম রাঘব বোয়াল ছিল। তারা কি চাইবে যে এরকম একটা অর্থনীতি চালু হোক বাংলাদেশে? হ্যাঁ, এত বড় একটা গ্রুপ অফ কোম্পানি, তারা বসে থাকবে। সরকার কখন বলবে যে তুমি কিন্তু তোমার চিনি কলের চিনি বেচবা 110 টাকা। কেন? কারণ আমরা চিনি উৎপাদন করছি 3 ভাগের 1 ভাগ আমরা চিনি উৎপাদন করছি, সব সরকার সময় ব্যয়ের মাধ্যমে আমরা চিনি উৎপাদন করছি। এখানে কস্টিং হয়েছে 20 টাকা, এখানে 20 লাগছে এত টাকা, আর এখানে আমার শ্রমিকরে দেওয়া লাগছে এত টাকা। দেওয়ার পরে আমি এইটা দেখছি যে এটার মূল এই পর্যায়ে আসতে আমার খরচ হয়েছে 90 টাকা। তো 90 টাকা যদি খরচ হয়ে থাকে, ট্রান্সপোর্ট আছে মনে করো যে আরো কিছু, সেক্ষেত্রে তোমার কাছে, তুমি এই উৎপাদন জায়গা থেকে তোমার কাছে যাওয়া পর্যন্ত তুমি চিনি 100 টাকার চিনি তুমি 110 টাকা বেশি বেচতে পারবে না, তুমি বিক্রি করবে 110 টাকা। কারণ সরকার সম্পূর্ণরূপে এই উৎপাদনশীল জায়গা থেকে কনসার্ন, কোথায় কতটুকু সার লাগছে, কোথায় কতটুকু খরচা হয়েছে, সব ব্যাপারে সে ক্লিয়ার। সুতরাং তার মূল্য নির্ধারণ, খুচরা মূল্য নির্ধারণ করাটা খুব একটা কঠিন কিছু না, পাইকারি মূল্য নির্ধারণ করা খুব একটা কঠিন কিছু না। অবশেষে জনগণের কাছে এই অর্থনৈতিক প্রক্রিয়াটাকে একদম প্রচার করেছিল যে সরকার সম্পত্তি নিয়ে যাবে, তুমি তোমার পছন্দ মতো চাষবাস করতে পারবা না, সরকার তোমার দ্রব্যের দাম নির্ধারণ করে দিবে, চাষের মালামাল বেশিরভাগই সরকার নিয়ে যাবে, আরো অনেক অনেক কিছু। এবার আসুন চতুর্থ ক্ষেত্রে, দুর্নীতি ও চোরাচালানের ক্ষেত্রে কঠোর আইনি ব্যবস্থা নিয়েছিল। আমরা তৎকালীন সময় বঙ্গবন্ধুর অনেক ভাষণ শুনেছি যে আমি একটা চাটার দল পেয়েছি, আমি যা ভিক্ষা করে নিয়ে আসি আমার চাটার দল চেটে পুটে খেয়ে ফেলে। তখন আসলেই একটা আগ্রাসন ছিল, এরকম দুর্নীতির একটা আগ্রাসন তৈরি হয়েছিল, চোরাচালানের ক্ষেত্রে একটা ভয়ানক প্রভাব ফেলছিল বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে। এই জন্য উনি যুদ্ধ পরবর্তী অবস্থায় যে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, রাস্তাঘাট, রেল, সেতু, কোনো কিছু তেমন একটা ছিল না সুশৃঙ্খল, সবই ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছিল। এই জন্য তিনি বিশৃঙ্খলা থেকে এবং চোরাচালান থেকে মুক্তির জন্য কঠোর কিছু আইন করেছিল, যে আইনগুলো হয়তো বা তৎকালীন সময় অনেকের চোখের কাটা হয়ে দাঁড়াইছিল। কি আইন করেছিল? এবং তিনি বুঝেছিলেন যে সহজ কঠোর আইন ছাড়া এখান থেকে আমাদের বের হয়ে আসা সম্ভব না। এই জন্য তিনি কিছু বিষয়ে বিশেষ ট্রাইব্যুনাল করেছিলেন এবং এই দুর্নীতি বা চোরাচালানের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করেছিলেন, যেটাকে আমরা বুঝি স্পেশাল পাওয়ার অফ অ্যাক্ট 1974, মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড চোরাচালানকারীদের জন্য। যারা মজুতদারি, কালোবাজারি নিয়ন্ত্রণ, নিত্য প্রয়োজনীয় জিনিস মজুত করে দাম বাড়ানোর ক্ষেত্রে কাজ করবে, তাদের ক্ষেত্রে দ্রুত ট্রাইব্যুনালে বিচার শেষ করা এবং বিশেষ ট্রাইব্যুনাল করে যে আইনগুলো অনেক দীর্ঘমেয়াদী পরিক্রমায় বিচার শেষ হতো, সেগুলোকে দ্রুততার সাথে শেষ করে নিয়ে আসা। দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান, সর্বপ্রথম সরকারি কর্মচারী কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়া বাধ্যতামূলক করেছিলেন। এরকম একটা কাজ করার পরে কি পরিমাণে সরকারি লোকদের পিলে চমকে গিয়েছিল আল্লাহই জানে, তা তো আমরা পরবর্তীতে বুঝতে পারছি। এবং দুর্নীতি বা সরকারি কর্মকর্তা প্রমাণ হওয়ার পরে পরবর্তী শুনানি ছাড়াই তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা। কিছুদিন আগে আমরা সচিবালয়ে যে আন্দোলন দেখছি, দুর্নীতিবাজদের সরাসরি চাকরি থেকে সরাইয়া দাও, সেটা 1975 সালে তিনি চিন্তা করেছেন। আমি যদি রাজনৈতিক ভাষায় বলি,
তাহলে বলতে হবে বঙ্গবন্ধু অ্যাকচুয়ালি আসলে চেয়েছিলেন ব্যুরোক্রেটিক ডেমোক্রেসি থেকে, আমলাতান্ত্রিক গণতন্ত্র থেকে মুক্তি করে বাংলাদেশের জনগণকে একটা পিপলস ডেমোক্রেসিতে অর্থাৎ জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করা। কিন্তু দুঃখজনকভাবে এই জিনিসটাকে ভিন্ন রকম সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং দীর্ঘ 54 বছর তাই আমরা জেনে আসছি যে তিনি রাজতন্ত্র চেয়েছিলেন, রাজার ছেলে রাজা, সব দল নিষিদ্ধ, এই সেই আবিজাবি কত কিছু। তিনি ভাবতেন পশ্চিমা ধাঁচের যে গণতন্ত্র চর্চা, সেই চর্চা বাংলাদেশে করার মতন অবস্থান এখন নেই। কারণ যুদ্ধ বিধ্বস্ত এবং শিক্ষকতার যে যোগ্যতা আমাদের তখনকার সময় ছিল, তাতে আমরা সেই গণতন্ত্র চর্চা করতে পারবো না এবং সেই গণতন্ত্র চর্চা করতে আমাদের আসলে সময় লাগবে। আগে দেশের প্রয়োজন একটি সুশৃঙ্খল শক্তিশালী প্রশাসনিক কাঠামো এবং সেটাই তিনি চেয়েছিলেন। 2 মিনিট চোখ বন্ধ করে একটু ভেবে দেখুন তো, বঙ্গবন্ধু সমাজের কোথায় টোকা দিতে চেয়েছিলেন?